ছাত্রলীগের পদমুক্ত এই ৭ই মার্চের ভাষণের জন্য আমি ঢাকা ছিলাম। সেই রেসকোর্ট ময়দানে সে বক্তব্য দিছে। মঞ্চের কাছাকাছি ছিলাম যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সকালে এখানে আসছিলাম। পুলিশের যদি দায়বদ্ধতা এবং সক্ষমতা থাকতো তারা ১.৫ বছর কেন ধরে নাই? যাদের আসলে জেলে থাকার কথা তারা যে এখন মববাজি করে বেড়াচ্ছে। ৭ই মার্চের বক্তৃতা যখন আমরা শুনতাম মুক্তিযুদ্ধের সময়, আমাদের মনে হতো যে প্রত্যেকটা ব্যাপার আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, কোনো দিকে তাকিয়ে কোনো অভাব হতো না। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ৭ই মার্চের ভাষণকে নিয়ে। ৭ই মার্চের ভাষণ বাজানোতে বাধা এবং মুক্তিযোদ্ধাদের হেনস্থা। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তো চলুন দর্শক, বিস্তারিত দেখে নেই প্রতিবেদনের বাকি অংশে। এই ৭ই মার্চের ভাষণের জন্য আমি ঢাকা ছিলাম। সেই রেসকোর্ট ময়দানে সে বক্তব্য দিছে। মঞ্চের কাছাকাছি ছিলাম যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সকালে এখানে আসছিলাম। বীর বিক্রম মনি বলছিল তুমি ভিতরে যাও না, গেলে তোমার সেনাবাহিনীরা গুলি করবে। ৭ই মার্চ উপলক্ষে আসছি। আমি ঢাকায় বসবাস করি। আমি ৭ই মার্চ উপলক্ষে আসছি। ৭ই মার্চের ভাষণের জন্য আমরা বঙ্গবন্ধুর বাড়িতে আসতাম, এখানে শ্রদ্ধা জানাইতাম। এখন শ্রদ্ধা জানাইছে না, কিন্তু ৩২ তো আর ভেঙে নিয়ে যায় নাই, বাড়ি ভাঙছে। শ্রদ্ধা জানানোর জিনিস ভাঙছে। ৩২ নম্বরটা কি ভেঙে নিয়ে গেছে? ৩২ নম্বর কি ইতিহাসে নাই? হ্যাঁ, আমি রাজনৈতিক মুক্তিযোদ্ধা, আর কিছু না। হ্যাঁ, শ্রদ্ধা জানাইতে আসছি। আমি একজন মুক্তিযোদ্ধা, শ্রদ্ধা জানাইতে আসছি। হ্যাঁ হ্যাঁ, শ্রদ্ধা তো বাসায় আসছি, সালাম দিছি, এই জায়গায় আসছি। ৩২ নম্বরে সালাম দিছি। হ্যাঁ, চেষ্টা করেছি, বাধা দিছে আমার পুলিশ ভাইয়েরা, বাধা দিছে, ভিতরে ঢোকা যাবে না। আপনি ফুল বা কোনো কিছু নিয়ে আসছেন কিনা? ফুল ফুল না লাভ কি? মনটাই তো ফুল, আমার জীবনটাই তো ফুল। ৫৪ বছর ৫৫ বছর আমার জীবনটাই তো ফুল, আমার আত্মার ভিতরে ফুল। আমি ফুল। আমি একটু ড্যালেন দেখালোই আমার পাও ভাঙ্গা, মাজা ভাঙ্গা। আমি ২রা মার্চ এই ৩২ নম্বর থেকে জাতির জনক বঙ্গবন্ধু ২ আঙ্গুল দেখায় বলছিল আমি পাকিস্তান মানি না, আমি পাকিস্তানের সরকার মানি না, আইয়ুব খানরে মানি না, ইয়াহিয়া খান, টিক্কা খান কাউরে মানি না। আমি আল্লাহ বাঁচালে ৭ই মার্চ রেসকোর্ট ময়দানে বক্তব্য দিব। সেই রেসকোর্ট ময়দানে ৭ই মার্চে বক্তব্য দিছে। সেই বক্তব্যতে আমি মঞ্চের কাছাকাছি ছিলাম। তৎকালে আমি পাকিস্তান সৈনিক ছিলাম, মালয়েশিয়া বাহিনী, পাকিস্তানে চাকরি করতাম। 10 দিনের ছুটিতে পূর্ব পাকিস্তানে আসছিলাম। ১লা মার্চে এই ৭ই মার্চের ভাষণের জন্য আমি ঢাকা ছিলাম। যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে ওই দিন আমি চকবাজারে ছিলাম। ১৯৭৫ সালের ১৪ই আগস্ট চকবাজারে ছিলাম। আমি ১৫ই আগস্ট সকালে এখানে আসছিলাম। তৎকালীন কর্নেল আমিন আহমদ চৌধুরী, বীর বিক্রম মনি বলছিল তুমি ভিতরে যাও না, গেলে তোমার সেনাবাহিনীরা গুলি করবে। এই সোলানবাগ মসজিদের সামনে, এই সোলানবাগ মসজিদের সামনে বঙ্গবন্ধুর সামরিক সচিব মেজর কর্নেল জামিলকে হত্যা করে। কর্নেল জামিল এই সোলানবাগে, আমার সাথেই ছিল কর্নেল জামিল। কর্নেল জামিলকে এই সোলানবাগ মসজিদের সামনে তাকে শুট করে বাংলাদেশের সেনাবাহিনীরা তৎকালীন। ওই দিন আমি 15ই আগস্টের সকালে আসছিলাম। এমনকি 16ই আগস্টে আমি খন্দকার মুস্তাকের বাসায় গেছিলাম। আমি দেখছি যারা বঙ্গবন্ধুকে হত্যা করছিল, টঙ্গিপাড়া যারা দাদন করছিল, তারা মুস্তাকের লগে খাওয়া দাওয়া করছে। যে 5টা আইটেম খাইছে, ওই 5টা আইটেম আমি আজ পর্যন্ত খাই না। খাসির মাংস, মুরগির মাংস, রুই মাছের ফ্রাই, রুই মাছের ভাজি, কাতলা মাছের ভাজি, টাঙ্গাইলের মিষ্টি, চমচম, রসগোল্লা। এই রসগোল্লা টাঙ্গাইলের মিষ্টি খাই না আজ পর্যন্ত। অনেক ইতিহাস আছে। আমি আরেকটি কথা, ইতিপূর্বে আমি মক সৃষ্টি হইয়া, আমাকে ৫-৬ হাজার লোকে মক সৃষ্টি করিয়া আমাকে গলায় জুতার মালা দিছে, জুতা দিয়ে বাইরেছে, ময়মনসিংহ পুলিশের কাছে হস্তান্তর করছিল। আমি 1 মাস 7 দিন জেল খেটে আসছি। আমার নামে আব্দুল কালাম আজাদ। আমি 1 মাস
ময়মনসিংহ, কাশিমপুর, তারপরে কেরানীগঞ্জ 1 মাস 7 দিন জেল খেতে পারো। ছাত্রলীগের পদমুক্ত পুলিশের যদি দায়বদ্ধতা এবং সক্ষমতা থাকতো তারা 1.5 বছর কেন ধরে নাই? যাদের আসলে জেলে থাকার কথা তারা যে এখন মববাজি করে বেড়াচ্ছে, জঙ্গিগুলোর কাছে আমি কি সেটা জাস্টিফিকেশন নিতে হবে? ওদের সে যোগ্যতা আছে নাকি? ভোট চুরি করে নির্বাচিত হওয়ার কথা বলে চিহ্নিত ছাত্রলীগের পদধারী বা এখন যে কথাগুলো আসছে, 1.5 বছর কেন তাকে ধরে নাই? আজকে তো একটা স্পেশাল মানে ইভেন্টে তাকে ধরলো, তাকে তো ছাত্রলীগের জন্য ধরা হয় না, তাকে হচ্ছে যখন সে বঙ্গবন্ধুর ভাষণ দিতে চেয়েছে তখন ধরা হয়েছে। তারপরে আস্তে আস্তে কিভাবে তাকে বিপদে ফেলা যায় সেগুলো হচ্ছে ডালপালা ছড়ানো শুরু করেছে। তার সরকারের এবং মানে পুলিশের যদি দায়বদ্ধতা এবং সক্ষমতা থাকতো তারা 1.5 বছর কেন ধরে নাই? এটা তাদের ব্যর্থতা। এখন কেন করতেছে এগুলা? কি বলবো, যে অন্যায় প্রতিবাদ করলে যদি ছাত্রলীগ ত্যাগ নিতে হয়, আমার ছাত্রলীগ ত্যাগ নিতে কোনো আপত্তি নাই। যারা জঙ্গি কর্মকাণ্ড করে তাদের কাছ থেকে ছাত্রলীগ ত্যাগ নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি নিজের কাছে শতভাগ সৎ, আমি জানি আমি কি করছি, এতটুকু আমার জন্য যথেষ্ট। রাজনৈতিক দল বা শিক্ষার্থী এটি আসলে এভাবে বলাটা, কারণ ধরেন যে ট্যাগিং এর রাজনীতি তো করা হচ্ছে, যখন আমাকে ট্যাগ দেওয়া হয় পাল্টা তো আমি ট্যাগিং করতে পারি না। এবং এটি তো আসলে ধরেন যে ন্যায় যুদ্ধ বলেন বা একটা বিবেকের জায়গায়, সেটি তো আসলে বিবেক তৈরি করে দেয়। তবে যারা ফৌজদারি অপরাধ করছে, যাদের আসলে জেলে থাকার কথা, তারা যে এখন মববাজি করে বেড়াচ্ছে এবং তারা যে অন্যদেরকে ট্যাগ দিয়ে তাদেরকে নিপীড়িত করার চেষ্টা করছে, এটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন এটার কি বলবো, যে তাদের প্রতি আমি ঘৃণা ভরে ধিক্কার জানাচ্ছি। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে হাত তোলে, যারা হচ্ছে ভ্রাম্যমান মানুষের উপর হাত তোলে বেআইনি ভাবে, তাদের তো এই কাজের জন্য তো তাদেরকে অ্যাসেন্ড করা হয় নাই। ধরেন যে যদি মাদকের মানে কারবারও কেউ করে থাকে, সেটির জন্য তো প্রশাসন আছে, প্রশাসন তাদেরকে ধরবে। কিন্তু কিছু শিক্ষার্থী স্বপ্রণোদিত হয়ে গত 1.5 বছরে কতবার মানে মববাজি করেছে সেগুলো তো আপনারা সব দেখেছেন। 7ই মার্চের বক্তৃতা যখন আমরা শুনতাম মুক্তিযুদ্ধের সময়, আমাদের মনে হতো যে প্রত্যেকটা ব্যাপার আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, কোনো দিকে তাকিয়ে কোনো অভাব হতো না। অস্ত্রের দরকার, খাদ্যের দরকার, মানুষকে দেখাশোনার দরকার, মানুষের পাশে দাঁড়ানোর দরকার, সবকিছু ছিল এই মহান ভাষণের মধ্যে। আমার কষ্ট যে আমরা সত্যকে সত্য বলতে পারি না, সবাই নিজে করি, আমরা নিজেরা সব কিছু করতে পারি না। সবার অবদানকে আমরা যদি স্বীকার করতে পারি তবেই সে আমাদের সার্থকতা। আজকের এই মহান দিনে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন বঙ্গবন্ধুকে ব্যস্তবাসী করেন, আমাদের দেশ বাংলাদেশকে রহম এবং বরকত দান করেন, আমিন। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, 7ই মার্চের ভাষণকে নিয়ে এবং মুক্তিযোদ্ধাদের হেনস্থার এমন বিষয়টি নিয়ে, বঙ্গবীর কাদের সিদ্দিকীর এমন বক্তব্য নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।